ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকা ইয়নকে দেখতে পাই। সে হলো একজন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার, অর্থাৎ সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট প্রমোট করে থাকে। তবে ইয়ন সেসব জিনিসগুলোই শুধু প্রমোট করত যেগুলো ভালো ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়ন তার বন্ধুদেরকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। আসলে এখন তাকে এই খাবারের প্রমোশনটা করতে হবে, যার কারণে এসব খাবারের বিল তাকে দিতে হবে না। আর এই কারণে তার বন্ধুরা তো অনেক বেশি খুশি ছিল। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে ইয়ন নিজেকে যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করে তার বাস্তব জীবন কিন্তু পুরোই উল্টো, অর্থাৎ তার রিয়েল লাইফের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তার কাছে কোনো চাকরি ছিল না। আর সে ইনস্টাগ্রামে টুকটাক প্রমোট করেই নিজের সব চাহিদা পূরণ করত, যার ফলে তার সবসময় টাকার অভাব লেগেই থাকতো। তাছাড়া সে একদম অগোছালো একটা মেয়ে ছিল, যার ফলে তার ঘরের অবস্থা অনেকটা এরকম হয়ে থাকতো। এসবের পরেও তার একটা বয়ফ্রেন্ড ছিল। এর পরের দিন সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসে। এখানে তার বয়ফ্রেন্ড বলে, আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে চাই না। এই কথাটা শোনার পর ইয়ন তো অনেক বেশি কষ্ট পায়। সেভাবে তার বয়ফ্রেন্ড কেন তাকে ছেড়ে দিচ্ছে। এখানে ইয়ন তো তার বয়ফ্রেন্ডকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বয়ফ্রেন্ড কোনোভাবেই তার সাথে রিলেশনে থাকতে চাইছিল না। তার বয়ফ্রেন্ড বলে, তোমার বয়স অলরেডি 27 বছর হয়ে গিয়েছে, এখনো তুমি কোনো চাকরি করো না, তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারেও তুমি কিছু ভাবছো না, এসব আমি আর নিতে পারছি না, আমি আর এই রিলেশনে থাকতে চাই না। এই বলে সেখান থেকে চলে যায়। আসলে ইয়ান তার নিজের জীবন নিয়ে কোনো সময় ভাবতো না, সে সব সময় ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকতো। যাই হোক, ব্রেকআপ হওয়ার কারণে ইয়ান তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তবে কষ্টের মধ্যেও সে ভাবতে থাকে, আমার বয়ফ্রেন্ড কোনো সময় আমাকে সাপোর্ট করতো না, ভালোই হয়েছে আমার জীবন থেকে চলে গিয়েছে। এসব বলে সে নিজেকে সান্ত্বনা দিতে থাকে। তারপর সে বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। ঠিক তখনই সান সেখানে আসে। আর সান হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সে একটা অ্যাড কোম্পানিতে জব করে। এখানে তারা দুজন গাড়িতে করে যখন যাচ্ছিল, তখন ইয়ান সানকে সবকিছু খুলে বলে যে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, তাছাড়া তার কাছে ভালো কোনো চাকরিও নেই। তারা দুজন যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই তারা হঠাৎ করে রাস্তার একটি বিলবোর্ডে দেখতে পায় ইউডু নামের একটা মেয়েকে। আর এই মেয়েটা হলো ইয়ানের প্রতিদ্বন্দ্বী। স্কুল জীবন থেকেই তারা দুজনের প্রতিদ্বন্দ্বী। আর এখন ইনস্টাগ্রামেও তারা দুজনে প্রমোশনাল ভিডিও মেক করে। তবে ইউডার ফলোয়ার একটু বেশি ছিল। তার কারণ হলো ইউডা ভালো খারাপ সব প্রোডাক্টেরই রিভিউ করে, আর ইয়ান শুধুমাত্র ভালো ভালো জিনিসের প্রমোট করত। প্রমোটের কথা শুনে মনে পড়ে গেল, আমি এখন আপনাদের সাথে একটা বিজ্ঞাপন শেয়ার করতে চাই। তবে চাইলে আপনারা এই বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনাদেরকে 8,888 টাকা পর্যন্ত জেতার সুযোগ দিচ্ছে। আর এই অ্যাপটার নাম হলো ব্যাডভিসা অ্যাপ। এখানে সাইন আপ করলেই পাবেন 500 টাকা বোনাস। তাছাড়া আমার প্রোমো কোড ব্যবহার করলেই পাবেন আরো 5টি ফ্রি স্পিন, অর্থাৎ বোনাসের উপর ডাবল বোনাস। তাছাড়া এই অ্যাপটি কোনো ঝামেলা ছাড়াই আপনি সাইন আপ করতে পারবেন। এখন চলমান এই বিপিএল 2024-কে স্পন্সর করেছে এই ব্যাডভিসা ব্র্যান্ড, তাই সকল লাইভ ম্যাচ দেখুন ব্যাডভিসা অ্যাপ থেকে। তাছাড়া ব্যাডভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুজনই 300 টাকার রেফার বোনাস পেয়ে যাবেন। আর এটা কিন্তু সীমাহীন। তাছাড়া এই অ্যাপ থেকে আপনি সহজেই বিকাশ, নগদ এবং রকেট থেকে আপনার টাকা উইথড্র করতে পারবেন। আর হ্যাঁ, এই ওয়েবসাইটে কিন্তু সবথেকে দ্রুত লেনদেন করা হয়। এমনকি এই ওয়েবসাইট থেকে সবথেকে দ্রুত আপনি টাকা লেনদেন করতে পারবেন। আর এখন বিপিএল 2024 সিজন 10-এ রয়েছে 1 কোটি টাকা প্রাইস পুল, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম বোনাস প্রতিদিন। সপ্তাহে 7 দিনে 24 ঘন্টায় কাস্টমার সার্ভিসও রয়েছে। তাহলে আর দেরি কেন, আমার প্রোমো কোড ব্যবহার করে এখনই জয়ের উল্লাসে মেতে উঠুন। আর এই অ্যাপের লিংক আমার প্রথম পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই সাইন আপ করে নিতে পারেন। তারপর সান তাকে বাড়িতে নামিয়ে দেয়। এখানে ইয়ান সানকে বলে, আমার এখন একটি জবের খুবই প্রয়োজন। সান বলে, আমাদের কোম্পানিটা খুব একটা বড় না, তবে আমাদের কোম্পানির নতুন প্রোডাক্টের অ্যাড নিয়ে কাজ করার জন্য কিছু লোককে চাকরি দেওয়া হচ্ছে, তাই তুমি চাইলে সেখানে পার্ট টাইম হিসেবে জয়েন করতে পারো। এই কথাটা শুনে ইয়ান অনেক খুশি হয়ে যায় আর চাকরিতে জয়েন করতে রাজি হয়ে যায়। সান বলে, তাহলে তুমি কাল সকাল 10টায় আমাদের অফিসে চলে এসো, আমি আমার বসের সাথে তোমার বিষয়ে কথা বলে রাখবো। ইয়ান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সে তার বন্ধুকে বিদায় দিয়ে খুশি মনে তার রুমে চলে আসে। রুমে আসার পর তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে তার একটু মন খারাপ হয়। তবে সে তার মন ভালো করার জন্য ইনস্টাগ্রামে ঢুকে। তখনই সে দেখতে পায় ইউডু এডিট করে তার একটা ছবি পোস্ট করেছে। আর এখানে ইউডু এডিট করে তার ফিগারটা আরো বেশি বড় এবং আকর্ষণীয় করে ছবিটা পোস্ট করে।
যেটা দেখে ইয়ান হাসতে থাকে। কিন্তু পরক্ষণেই সে যখন কমেন্টগুলো পড়ে তখন তার মুডটা খারাপ হয়ে যায়, কারণ কমেন্ট বক্সে সবাই ইউডুর ছবিটার অনেক প্রশংসা করছিল। এসব দেখে ইয়ান অনেক বেশি জেলাস হয়ে বলতে থাকে, এটা তো এডিট করা পিক, এটা দেখে সবাই তাকে এত কিউট মনে করছে। তারপর সে যখন আরো একটা পিক দেখে তখন সে তো ইউডুর সাথে এই ছেলেটাকে দেখে একদম অবাক হয়ে যায়। তার কারণ হলো এই ছেলেটা ইয়ানের ছোটবেলার ক্রাশ ছিল। সে হাই স্কুলে থাকতেই এই ছেলেটাকে পছন্দ করত, কিন্তু ওই সময় ইয়ান দেখতে এতটা সুন্দর ছিল না, তাই সে কোনোদিনই তার মনের কথা ওই ছেলেটাকে বলেনি। তারপর হঠাৎ করে একদিন ওই ছেলেটা অন্য দেশে চলে গিয়েছে, যার কারণে ওই ছেলেটা এখন কোথায় কেমন আছে এই বিষয়ে ইয়ান কিছুই জানতো না। আর এখানে হঠাৎ করে এই ছেলেটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে এখানে সে ইউডুর সাথে এই ছেলেটার পিক দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তারপর রাতের বেলা ইয়ান না ঘুমিয়ে ওই ছেলেটার ইনস্টাগ্রাম আইডি খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। এদিকে রাতে দেরি করে ঘুমানোর কারণে তার সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়, যার জন্য সে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কারণ আজকে তো তার সানের অফিসে ইন্টারভিউ ছিল। তারপর সে অফিসে ঢুকে তাড়াহুড়া করে যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখনই তার পাটা স্লিপ করে পড়ে যেতে নেয়। তবে ওই সময় কে একজন তাকে ধরে নেয়, যার ফলে সে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। আর এখানে যে ছেলেটা তাকে বাঁচিয়েছে এই ছেলেটাই সেই ছেলে যাকে ইয়ান ছোটবেলা থেকেই পছন্দ করত, আর এই ছেলেটার নাম হলো শ্যান। এখানে শ্যানকে দেখে ইয়ান তো একদম টাসকি খেয়ে যায়, কারণ সারা রাত ধরে তো সে তাকেই খুঁজে বেরিয়েছে, আর এখন হঠাৎ করে তাকে সামনে পেয়ে সে তো কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপর সে তাকে ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে যে বস তার ইন্টারভিউ নিচ্ছিল সে তাকে বলে, আমাদের এখানে দুইটা টিম রয়েছে, একটা টিম হলো সানের, আরেকটা টিম হলো শ্যানের। আর এখন সান যেহেতু তোমাকে নিয়ে এসেছে তার মানে তুমি অনেক ভালো কাজ করবে, এটা তোমার প্রতি আমার বিশ্বাস রইল। কিন্তু সমস্যা হলো সানের টিমে অলরেডি অনেক লোক আছে, এই জন্য তার টিমে এখন কোনো লোকের প্রয়োজন নেই। তবে শ্যানের টিমে লোকের প্রয়োজন, তুমি তার টিমেই কাজ করো। ইয়ান বলে ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যানকে দেখে বস ইয়ানকে বলে ওর সাথে তুমি কাজ করবে। এটা শোনার পর ইয়ান তো আরো বেশি খুশি হয়ে যায়, কারণ তার ক্রাশের সাথেই তাকে কাজ করতে দেওয়া হয়েছে। এখানে ইয়ান তার সাথে হ্যান্ডশেক করে, আর হ্যান্ডশেক করার সময় সে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপর শ্যান ইয়ানকে তার কাজের জায়গায় নিয়ে আসে। এখানে সানও ছিল, সে ইয়ানকে দেখে হাই বলে। তারপর শ্যান ইয়ানকে তার কাজগুলো বুঝিয়ে দেয় এবং তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়ান এখানে কাজ শুরু করে দেয়। তারপর যখন টিফিন টাইম আসে তখন সান ইয়ানকে ডাক দিয়ে বলে, তোমাকে এই কোম্পানিতে আমি আনলাম আর তুমি কিনা শ্যানের টিমে জয়েন করলে। ইয়ান বলে, এটা তো আমার সিদ্ধান্ত ছিল না, বসই তো আমাকে শ্যানের টিমে দিয়েছে। সান বলে, তুমি কিন্তু ওই ছেলেটার সাথে একদম মিশবে না, কারণ ও ছেলে হিসেবে একদমই ভালো না। আসলে সান মনে মনে ইয়ানকে অনেক পছন্দ করত, এই কারণেই সে শ্যানের বিরুদ্ধে এসব কথা বলছিল। এখানে সান আরো বলে, শ্যান তোমাকে দিয়ে যে যে কাজ করাবে তুমি সেগুলো আমাকে এসে বলবে। ইয়ান বলে, কেন, তোমাকে এসব কথা কেন বলবো? তোমরা দুজন কি একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী? সান বলে, আরে না, এমন কিছু না, কিন্তু আসলে সান আর শ্যান একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী ছিল। আসলে তারা দুজনের টিমকে বড় করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শ্যানের টিম এগিয়ে ছিল। এদিকে শ্যান আবার ইয়ানকে সানের সাথে কথা বলতে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়ান কিছু বলার আগেই সান বলে ওঠে, ইয়ান তো এই অফিসে নতুন এসেছে, এই জন্য আমি তার সাথে একটু কথা বলছিলাম। আর শোনো, তুমি তাকে দিয়ে বেশি কাজ করাবে না। শ্যান বলে, এটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এই বলে সে ইয়ানকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর শ্যান ইয়ানকে বলে, তুমি যে যে কাজগুলো করবে এসবের কিছুই সানকে বলবে না, আর তুমি যদি এই সমস্ত কথা বলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে আমার টিম থেকে বের করে দিব। তাছাড়া এখন যেহেতু তুমি আমার টিমে কাজ করছো তাই এই টিমকে নিয়ে তুমি শুধু ভাববে। এবার তুমিই বলো, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? ইয়ান তখন আস্তে আস্তে বলে, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই কথা শোনার পর শ্যান এখান থেকে চলে যায়। তখনই ইয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি হাই স্কুলে যে ছেলেটাকে ভালোবেসেছিলাম সে তো এখন দেখছি অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যেমনটা আশা করেছিলাম সে আর তেমন নেই। তারপর আমাদেরকে দেখানো হয় শ্যানের টিম বেস্ট হওয়ার কারণ হলো ইউডু শ্যানের টিম প্রমোট করে বলেই তারা সানের থেকে এগিয়ে আছে। এদিকে ইউডু আবার শ্যানকে পছন্দ করত, এই কারণে সে শ্যানকে পটানোর জন্য তার সাথে কাজ করে। যাই হোক, তারপর ইয়ান যখন এখানে এসে ইউডুকে দেখে তখন সে তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর এখানে সে তো ইউডুর সাথে সে কাজও করতে চাইছিল না, কিন্তু যেহেতু স্ক্রিপ্টটা সে নিজেই লিখেছিল এই জন্য তাদেরকে বোঝানোর জন্য তাকে এখানে আসতেই হয়। এদিকে ইউডু আবার ইয়ানকে ছোট করার চেষ্টা করে আর বলে, স্কুল লাইফে তো তুমি অনেক
বেশি কুৎসিত ছিলে, কিন্তু এখন এত বেশি সুন্দর হয়ে গেছো কিভাবে? তুমি কি নিজের মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছো নাকি? এখানে ইউডু যেহেতু ইয়ানকে অপমান করছিল, তাই ইয়ানও চুপ করে বসে থাকে না। সেও ইউডুকে অপমান করে বলে, গতকালকে তুমি ইনস্টাগ্রামে যে ছবিটা দিয়েছো সেখানে তো তুমি তোমার পিকচারটা এডিট করে ছেড়েছো, তো তুমি তো দেখতে অনেক সুন্দরী, তাহলে তুমি তোমার ভিডিও এভাবে এডিট করে কেন ছাড়ো? তাদের দুজনের এমন ঝগড়া দেখে এখানের লোকজন তো হাসতে থাকে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই সান কফি শপে কফি নিতে এসেছে। তখনই সান দেখতে পায় কিছু বন্ধুরা মিলে একসঙ্গে কফি খাচ্ছিল। তাদেরকে একসঙ্গে কফি খেতে দেখে সানের তো পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সান তার বন্ধুদের সাথে একটি জায়গায় এসেছিল, আর তাদের সাথে ইয়ানও ছিল। এখানে ফার্স্ট টাইম ইয়ানের সাথে সানের দেখা হয়েছিল। তখন থেকে সান ইয়ানকে পছন্দ করে, তবে সে এ কথাটা ইয়ানকে বলতে পারেনি। এই জন্য বন্ধু হয়ে সবসময় পাশে থেকেছে, আর ভালোবাসার কথাটা আজও পর্যন্ত সে কিন্তু ইয়ানকে বলতে পারেনি। যাই হোক, এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই শ্যান ইয়ানের কাছে এসে সরি বলে, কারণ গতকাল সে তো জোর করে ইয়ানের হাত ধরে তাকে সানের সামনে থেকে নিয়ে এসেছিল। যাই হোক, ইয়ান বলে, আমার কিছু হয়নি, আমি কোনো ব্যথা পাইনি। এখানে শ্যান যখনই ইয়ানের সামনে আসে তখন সে তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। শ্যান যখন ইয়ানকে বলতেই যাবে যে কাজ শেষ হলে আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো, ঠিক তখনই ইয়ানের এক্স বয়ফ্রেন্ড তাকে ফোন করে। এই জন্য শ্যান তাকে আর কিছুই বলতে পারে না। এখানে তার এক্স বয়ফ্রেন্ড কয়েকদিন ধরেই তাকে অনেক বিরক্ত করছিল, কারণ সে এখন জেনে গিয়েছে ইয়ান একটি জব করছে। এই কারণে সে এখন আবারও ইয়ানের লাইফে ফেরত আসতে চায়, কিন্তু ইয়ান এতে রাজি হয় না। তাছাড়া এখন সে তার হাই স্কুলের ক্রাশের দেখা পেয়ে গিয়েছে, সে তো তাকে পটাতেই ব্যস্ত। এক্স বয়ফ্রেন্ডের কি এখন আর পাত্তা আছে? যাই হোক, তারপর সবাই যখন কাজ শেষ করে অফিস থেকে বের হচ্ছিল তখনই ইউডু এখানে মাথা ঘোরানোর বাহানা করে যাতে শ্যান তাকে বাসায় পৌঁছে দেয়। আর এমনটাই হয়। শ্যান বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? তাহলে চলো আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। ইউডুর সাথে সাথে সেই ইয়ানকেও বলে যে তুমিও চলো, তোমাকে আমি নামিয়ে দিব। কিন্তু এই বিষয়টা ইউডুর তো একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, সে এখানে কিছুই বলতে পারে না। তারপর শ্যান ইউডুকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে ইয়ানকে নিয়ে তার বাসার দিকে যেতে শুরু করে। গাড়ি করে যাওয়ার সময় শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার প্রথম ভালোবাসা কে ছিল? এটা শোনার পর ইয়ান তো পুরোই অবাক হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, আমি এখন এটা কি করে বলবো যে তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে? এসব ভেবে সে তাকে কিছু না বলে উল্টো প্রশ্ন করে, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তখন শ্যান বলে, আমি স্কুল লাইফে একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম, তবে আমি তার নাম ঠিকানা কিছুই জানি না, এমনকি সে এখন কোথায় থাকে এই ব্যাপারেও কিছুই জানি না, তবে তার ফেসটা এখনো আমার মনে আছে। এসব শুনে ইয়ান মনে মনে ভাবতে থাকে, আমার ক্রাশ যাকে পছন্দ করে সে নিশ্চয়ই অনেক বেশি লাকি। তারপর সে ইয়ানকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। এখানে তারা দুজন নেমে কিছুক্ষণ গল্প করে। এখানে কথা বলতে বলতে হঠাৎ ইয়ান চাঁদের দিকে তাকায়। চাঁদের দিকে তাকিয়ে সে বলে, আমার যে প্রথম ভালোবাসা ছিল সে বাস্কেটবল অনেক বেশি পছন্দ করত আর সবসময় বাস্কেটবল খেলতো। এখানে ইয়ান যখন এসব কথা বলছিল তখন আমরা ব্যাকগ্রাউন্ডে তাদের স্কুল লাইফের সিনগুলো দেখতে পাই। যাই হোক, তারপর ইয়ান এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইয়ানের যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে আবারও ইয়ানকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। এখানে এসে সে দেখতে পায় ইয়ান আজকে সানের সাথে না, অন্য আরেকজনের সাথে আছে। এটা দেখে তার একটু সন্দেহ হয়। যাই হোক, পরের দিন সবাই আগের মতো করে অফিসে কাজ করছিল। তখন ইয়ান তার স্কুল লাইফের সিনগুলো কল্পনা করতে থাকে। এখানে আমরা দেখতে পাই শ্যান যখন বাস্কেটবল খেলছিল ইয়ান তখন স্টাডি রুমের সাইডে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল। তখন শ্যানও ইয়ানের দিকে তাকিয়েছিল, কিন্তু ওই সময় ইয়ান তার মায়ের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। এই কারণে ইয়ান আর দেখে না শ্যান যে তাকে দেখেছে। এদিকে পিছন থেকে শ্যান আবার তাকে একটা ড্রিঙ্কস দিয়ে যায়, যেটা ইয়ান খেয়ালই করে না। তারপর ইয়ান যখন ফোন রেখে শ্যানের দিকে তাকায় তখন সে দেখতে পায় শ্যান অলরেডি এখান থেকে চলে গিয়েছে। আর এখন শ্যান যেহেতু এখান থেকে চলে গিয়েছে এই কারণে ইয়ানও এখান থেকে চলে যায়। আর এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। আর আমরা বুঝতে পারি শ্যান ইয়ানকে চিনে ফেলেছে, যে এটাই ওই মেয়ে যাকে দেখে সে ছোটবেলা ক্রাশ খেয়েছিল। আর এখন সে ইয়ানকে চিনতে পেরে তো ইয়ানের পাশাপাশি সবসময় গুড়গুড় করতে থাকে। যাই হোক, পরের দিন ইয়ান যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন সে দরজা খুলে দেখতে পায় তার দরজার সামনে তার এক্স বয়ফ্রেন্ড বসে আছে। এখানে তার এক্স বয়ফ্রেন্ড তো তার সঙ্গে জোরাজুরি করতে থাকে আর তাকে অনেকগুলো কথা শোনায়, যে 2 দিন হলো না ব্রেকআপ হয়েছে, এর ভিতরে তুমি অন্য ছেলেদের সাথে ঘোরাঘুরি করছো। এইসব বলে তার বয়ফ্রেন্ডরাও তাকে মারতে যায়। এই জন্য ইয়ান পুলিশকে কল করে। আর এখন তাদের দুজনকে থানায় আসতে হয়। তবে এখানে পুলিশ ইয়ানের রিপোর্ট লিখতে চাইছিল না,
কারণ এই ছেলেটা পুলিশকে বলেছে যে তাদের ভিতরে রিলেশন ছিল আর এখন সেগুলো নিয়ে ঝামেলা চলছিল। কিন্তু ইয়ান বলে আমাদের ভিতরে এখন কোনো সম্পর্ক নেই, আমাদের অনেক আগে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাছাড়া একটু আগে সে আমাকে মারতে চেয়েছে, তাই আপনারা আমার কেসটা নেন। কিন্তু পুলিশ বলে আপনি আপনার উকিল নিয়ে আসুন, তাহলে আমি আপনার কেসটা নিব। যাই হোক, এখন ইয়ান যেহেতু থানায় ফেসে গিয়েছিল এই কারণে তার অফিসে যেতে দেরি হবে, তাই সে তার অফিসের এক কলিগকে ফোন করে বলে আমি একটা ঝামেলার কারণে পুলিশ স্টেশনে আটকা পড়ে আছি, এই জন্য আজকে আমি অফিসে আসতে পারবো না। এদিকে শ্যান যখন এই নিউজটা জানতে পারে তখন সে তার এক উকিল বন্ধুকে নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে। আর এবার পুলিশ ও উকিলকে দেখে তার কেসটা নিতে বাধ্য হয়। তারপর শ্যান ইয়ানকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তখনই এখানে হঠাৎ করে সানও চলে আসে। এখানে সান যখন তাদের দুজনকে একসাথে দেখে তখন সে তো অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবে তারা দুজন এখানে কি করছে। তখনই ইয়ন বলে ওঠে আমি তোমার সাথে এসব বিষয় নিয়ে পরে কথা বলবো, এখন তুমি এখান থেকে চলে যাও। বেচারা সানো আর কিছুই বলতে পারে না আর বাধ্য হয়ে এখান থেকে চলে যায়। তারপর শ্যান তার উকিল ফ্রেন্ড বলে তোমার যা যা করতে হয় তুমি তাই তাই করো, তবে ইয়ান যেন এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা না পড়ে। তখন ইয়ান তো শ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে শ্যান বলে ওঠে আচ্ছা আমার মুখে কি কিছু একটা লেগে আছে? ইয়ান বলে কেন? শ্যান বলে তাহলে তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? এই কথাটা শুনে ইয়ান তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর এখান থেকে খাবার আনার কথা বলে চলে যায়। এদিকে শ্যান ইয়ানের রুমটাকে ভালোভাবে দেখতে থাকে। তখনই সে হঠাৎ করে একটা ফাইল দেখতে পায় আর এই ফাইল থেকে সে জানতে পারে ইয়ানও তার হাই স্কুলেই পড়তো। তারপর যখন ইয়ান এখানে আসে তখন শ্যান তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার স্কুলেই পড়তে? ইয়ান বলে হ্যাঁ আমিও ওই স্কুলেই পড়তাম, কিন্তু সে এখানে তার পুরনো কোনো কথাই বলে না, কারণ সে স্কুল লাইফে দেখতে তো খুব একটা সুন্দর ছিল না, এই কারণে সে আর স্কুল লাইফ নিয়ে কোনো কথা বাড়ায় না। তারপর শ্যান তাকে বলে আমাদের স্কুলের সবাই একটা রিইউনিয়ন পার্টি করার কথা চিন্তা করছে, তুমি কি সেখানে অ্যাটেন্ড করবে? ইয়ান বলে অবশ্যই। তারপর আমরা দেখতে পাই তারা স্কুলের সবাই মিলে একটি জায়গায় পার্টি করছিল, এখানে ইউডো ছিল। এদিকে পার্টির মধ্যে তো শ্যান ইয়ানের একটু বেশি খেয়াল রাখছিল, যেটা ইউডোর কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, তারপর দেখা যায় শ্যান ইয়ানের হয়ে ড্রিঙ্কস গুলো খেয়ে নিচ্ছিল। এটা দেখার পর ইউডো তো অনেক বেশি জেলাস ফিল করে আর রাগে নিজেও ড্রিঙ্কস করতে শুরু করে। এটা দেখে শ্যান বলে ইউডো তুমি এত বেশি ড্রিঙ্কস করছো কেন? কালকে তো তোমার শুটিং আছে। কিন্তু ইউডো তার কোনো কথাই শুনে না, সে একের পর এক ড্রিঙ্কস করতেই থাকে। এদিকে ইয়ান তার বন্ধুদের চাপে পড়ে হালকা ড্রিঙ্কস করে ফেলে, যার জন্য সে ওয়াশরুমে চলে যায়। এখান থেকে ইয়ান যখন ওয়াশরুমে চলে যায় তখন ইউডো শ্যানকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ইয়ানের এত বেশি কেয়ার কেন করছো? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে হাই স্কুলের লাইফ থেকে পছন্দ করি, তোমাকে আমি এত ভালোবাসি, অথচ আমাকে তো কোনোদিন কেয়ার করোনি। শ্যান বলে তোমাকে আমি অনেকবারই বলেছি তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমি বোনের মতো দেখি। ইউডো তখন বলে আমি যদি তোমার বোন হই তাহলে ইয়ান তোমার কি হয়? শ্যান তখন তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে ইয়ানের জন্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। ইয়ান যখন ওয়াশরুম থেকে বের হয়ে শ্যানকে দেখে তখন তো সে একটু অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? শ্যান বলে তুমি কি ঠিক আছো? ইয়ান বলে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তখন শ্যান বলে তুমি ঠিক নেই, তুমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছো, তুমি তো তোমার বাসায় একা থাকো, তোমার এত বেশি ড্রিঙ্কস করা একদমই উচিত হয়নি। তারপর শ্যান বলে দেখো গতকাল তোমার এক্স বয়ফ্রেন্ড যা করেছে এরপর থেকে কিন্তু তোমার অনেক সাবধানে থাকা উচিত। শ্যানের মুখে এই কথা শুনে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার হাই স্কুলের প্রথম ভালোবাসাকে অনেক কেয়ার করছে। এটা দেখি তো যে কেউই খুশি হবে, তাই না? আর তোমাদের কার কার লাইফে এরকম একটা কেয়ারিং পার্সন আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই সবাই কাজে ব্যস্ত ছিল আর কাজের ফাঁকে ফাঁকে শ্যান শুধুমাত্র ইয়ানকেই দেখে যাচ্ছিল। এদিকে ইউডো আজকে প্রোডাক্ট রিভিউ দেওয়ার জন্য লাইভে ব্যস্ত ছিল আর ইউডো এখন একদম প্রফেশনাল ভাবে রিভিউ দিতে পারে, যেটা দেখে ইয়ান বলতে থাকে সত্যি সে অনেক বেশি ট্যালেন্টেড, আমি তত সুন্দর করে কখনোই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিতে পারবো না। তারপর যখন ইউডো তার লাইভ শেষ করে বাইরে আসে তখন ইয়ান তার সাথে কথা বলার জন্য আসে আর বলে সত্যি আজকের লাইভটা অনেক বেশি সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো। কিন্তু এখানে ইউডো তাকে অনেক অপমান করে। তারপর আমরা দেখি ইউডো শ্যানের কাছে এসে বলে দেয় যে সে আর তার টিমে কাজ করবে না। এটা জানার পর শ্যান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ কয়েকদিনের ভিতরে আরো একটা লাইভ করতে হবে, এখন এই লাইভটা কে করবে? এসব কথা চিন্তা করে তারা সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখনই ইয়ান শ্যানের হয়ে
ইউডুর সাথে কথা বলার জন্য আসে আর তাকে বলে তুমি শেষবারের মতো এই লাইভটা করে দাও। কিন্তু ইউডু সরাসরি তাকে বলে দেয় যে আমি এতদিন শ্যানকে পটানোর জন্য তার সঙ্গে কাজ করেছি, কারণ আমি হাই স্কুল থেকেই তাকে পছন্দ করি, কিন্তু এখন যেহেতু সে তোমার পিছনে পড়ে আছে এজন্য তার সঙ্গে আমি আর কোনোভাবেই কাজ করব না। তারপর তারা তো স্কুল লাইফের কথাবার্তা নিয়ে ঝগড়া করতে শুরু করে আর তাদের ঝগড়া এত দূরই গড়ায় যে একজন আরেকজনের চুল ছিঁড়াছিঁড়ি করতে শুরু করে। তারপর তারাও নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে ইয়ান যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় সান তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য সে সানকে নিয়ে তার বাসায় চলে আসে। সান এখানে ইয়ানকে বলে ইউডু আমার টিমে চলে এসেছে, তুমিও আমার টিমে চলে আসো। কিন্তু ইয়ান বলে আমি এটা করতে পারবো না, আমি শ্যানের টিমেই থাকবো, কারণ সে আমার ক্রাশ। সান বলে হ্যাঁ আমি জানি যে সে তোমার ক্রাশ। তখনই ইয়ান বলে তাহলে বলো আমি কিভাবে তার টিম ছেড়ে তোমার টিমে চলে আসি। ইয়ানের এসব কথা শুনে আজকে সান বলেই দেয় যে সে তাকে পছন্দ করে। ইয়ান যখন সানের মুখ থেকে এই কথাটা শুনে তখন সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর সান ইয়ানকে বলে তোমার এখনই উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট শুধুমাত্র আমার মনের ফিলিংস গুলো তোমাকে জানালাম। এই কথাটা বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে সান আর ইয়ানের সাথে আগের মতো কথা বলতে পারে না, যার জন্য ইয়ান তো সানকে অল টাইমই ইগনোর করতে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই সবাই যার যার মতো অফিসে কাজ করছিল। এদিকে ইয়ান তার কাজের পাশাপাশি ইনস্টাগ্রামেও ছবি আপলোড দিয়েছে। এভাবে সে ইনস্টাগ্রামে পিক আপলোড করতে করতে দেখতে পায় তার ইনস্টাগ্রামের ফলোয়ার আগের থেকেও বেড়ে গিয়েছে, যেটা দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে শ্যানের টিম তো চিন্তা করছিল যে তারা কিভাবে এর পরের লাইভটা করবে, কারণ তারা কোনো মডেলই খুঁজে পাচ্ছিল না। এটা নিয়ে তারা অনেক বেশি চিন্তায় ছিল। তখনই একটা এমপ্লয়ি শ্যানকে পরামর্শ দেয় যে আমাদের ইয়ানের তো অনেক ফলোয়ার আছে, আমরা তাকে দিয়ে এই লাইভটা করাতে পারি। এটা শোনার পর শ্যান তো অনেক খুশি হয়ে যায়, কারণ সেও এটাই চাচ্ছিল। তারপর যখন ইয়ান এই কথাটা শুনে তখন তো সে মানা করে দেয়, কারণ সে এর আগে কখনোই এমন করে লাইভ করেনি। তবে সবার রিকোয়েস্টে সে শেষ পর্যন্ত কাজটা করতে রাজি হয়। তারপর তারা সবাই রাতে ডিনার করার জন্য আসে। এখানে সবাই যখন ড্রিঙ্কস করছিল তখন ইয়ান বলে আমি কোনো ড্রিঙ্কস করব না, কারণ কালকে আমাকে লাইভ করতে হবে। এই কথাটা বলে সে ওয়াশরুমে চলে আসে। তারপর ইয়ান যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তারা দুজন একসাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল। এখানে ইয়ান শ্যানকে বলে আমার একটা কথা বলার ছিল। শ্যান বলে কি বলবে বলো। ইয়ান বলে ইউরু কিন্তু তোমাকে অনেক পছন্দ করে, এই কারণে সে এতদিন তোমার টিমে কাজ করেছে, কিন্তু আমি যখন তোমার টিমে জয়েন করি তখন থেকে তুমি আমার অনেক কেয়ার করো, এই জন্যই সে রাগ করে তোমার টিম ছেড়ে চলে গিয়েছে। এখন তুমি যদি ইউরুকে তোমার টিমে আনতে চাও তাহলে আমি সানের টিমে চলে যেতে পারি, কিন্তু শ্যান বলে এর কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো, আর আমিও কিন্তু তোমাকে ভালোবাসি। এখানে সে তাকে প্রপোজাল করে কিস করে দেয়। আর ইয়ানও যেহেতু শ্যানকে পছন্দ করত তাই সে আর শ্যানকে এই কাজে বিরক্ত না করে নিজে কিসের ফিলিংসটা নিতে থাকে। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই ইয়ান তার লাইফটা খুব সুন্দরভাবে রিভিউ দিচ্ছিল, কারণ আজকে তার মনটা অনেক বেশি ভালো ছিল। আর ভালো থাকার কারণ কিন্তু ওই কিসটা। তারপর লাইফ শেষে শ্যান আর ইয়ান কথা বলছিল। এখানে শ্যান ইয়ানকে বলে দেখো আমি জানি সান তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি আর সে তো ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ছিলে, এই জন্য আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কথা বলে এই বিষয়টা ঠিক করে নেওয়া উচিত। এই জন্য সে সানের সাথে এসে কথা বলে আর তারা আবারও আগের মতো বন্ধু হয়ে যায়। যাই হোক, এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় আর এখন ইয়ানের জীবনটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ এখন সে অফিসের পাশাপাশি বাসায় এসেও তার ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলে। এইসব করতে করতে তার স্কিলও এখন অনেক বেশি ডেভেলপ হয়ে গিয়েছে। এর পরের দিন আবারও ইয়ান লাইভে আসে। সে আজকে অনেক ভালো করে প্রোডাক্টগুলো রিভিউ দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে স্ক্রিন থেকে তাদের স্ক্রিপ্টটা অফ হয়ে যায়। আসলে তাদের সামনে একটা স্ক্রিপ্ট থাকতো আর সেখান থেকে পড়ে তারা রিভিউ দিত। এখন যেহেতু স্ক্রিপ্টের স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল তাই তারা কেউই বুঝতে পারছিল না এখন তারা কি করবে। তখনই ইয়ান অনেক সুন্দর করে নিজের মতো করে সবকিছু বলতে থাকে আর সে প্রোডাক্টগুলোর খুব সুন্দরভাবে রিভিউ দেয়। আর তাকে এত সুন্দরভাবে কথা বলতে দেখে তার লাইফটাতেও অনেক বেশি রিচ হয়। এই লাইভে প্রায় 30,000 লোক জয়েন করে। এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই ভাবতে থাকে স্ক্রিপ্ট ছাড়াও ইয়ান কত সুন্দর সবকিছু সামলে নিয়েছে। তখনই লাইভে জয়েন করা একজন লোক হঠাৎ করে ইয়ানকে বলে ওঠে আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে? ইয়ানও বলে দেয় যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। তারপর সে লাইভে নিজের বয়ফ্রেন্ডকেও দেখাতে শুরু করে আর বলে এটাই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আর তখন সবাই তো দুষ্টু মিষ্টি কমেন্ট করতে থাকে। এদিকে তখনই আরেকজন বলে ওঠে এটা যদি সত্যি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে তাকে কিস করো। আর এখন ইয়ানও তাদেরকে বিশ্বাস করানোর জন্য লাইভের মধ্যে শ্যানকে কিস করতে শুরু করে। যাই হোক, তারপর তারা অনেক সুন্দরভাবে লাইভটা শেষ করে আর তাদের আজকের লাইভে অনেক বেশি প্রোডাক্ট সেল হয়েছিল। এটা দেখে
অফিসের বস ইয়ানকে কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি বানিয়ে নেয়। এর সাথে সাথে তাকে অনেক বেশি বোনাসও দেওয়া হয়। এটা শোনার পর ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এই কারণে সে সবাইকে বলে, আমি যেহেতু আজকে বোনাস পেয়েছি তাই তোমাদের সবাইকে ট্রিট দিব। তারপর রাতের বেলা তারা সবাই খাওয়া দাওয়া করতে আসে। এখানে ইয়ান আমাদেরকে উদ্দেশ্য করে বলে, তুমি তোমার অনলাইন লাইফে যতই হাসি খুশি থাকো না কেন, তুমি যদি তোমার রিয়েল লাইফে হাসি খুশি না থাকতে পারো তাহলে তুমি প্রকৃতপক্ষে কখনোই সুখী না। আর এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের লাইফস্টাইল দেখে যেরকম ভাবি তাদের বাস্তব জীবন কিন্তু সেরকমটা হয় না। যাই হোক, এরকম একটা সুন্দর মেসেজের মাধ্যমে আমাদের এই ড্রামাটা এখানেই শেষ হয়।